ওকে, আজকের কার্যক্রম আমরা শুরু করি। বেসিক্যালি আমাদের বিন্যাস সমাবেশ পারমুটেশন কম্বিনেশন থেকে আমাদের দুইটা অঙ্ক বাকি ছিল, তাই না? দুইটা অঙ্ক বাকি ছিল, ওই দুটো অঙ্ক এখন আমরা শেষ করব। ঠিক আছে, আমরা বেসিক্যালি কম্বিনেশনের অঙ্ক শুরু করছিলাম। আমরা দেখছিলাম যে কম্বিনেশন কেমনে এখানে কাজে লাগে। এই কম্বিনেশনের আইডিয়াটা আমরা হচ্ছে এই জায়গাটায় কাজে লাগাবো। ঠিক আছে, কম্বিনেশনের আইডিয়াটা আমরা এই জায়গায় কাজে লাগাবো। খেয়াল করেন প্রবলেম দেখি। প্রবলেম হচ্ছে কোন একটা ইউনিভার্সিটিতে একটা ডিসক্রিট ম্যাথ কোর্স ডিজাইন করতে, মানে কোন একটা ইউনিভার্সিটিতে একটা ডিসক্রিট ম্যাথ কোর্স ডিজাইন করতে হবে। ঠিক আছে, এবং মানে হয়তো এটা কোনো ওপেন কোর্স জাতীয়। ঠিক আছে, স্ট্যানফোর্ডে যেরকম কিছু ওপেন কোর্স আছে যেগুলা ওপেনলি পাওয়া যায়, ঠিক অনেকে এই কোর্স গুলো করতে পারে, সেরকম একটা কোর্স ডিজাইন করা হবে ডিসক্রিট ম্যাথ নিয়ে। সেই কোর্সটা ডিজাইন করার জন্য একটা 7 মেম্বার কমিটি ফর্ম করতে হবে। ঠিক আছে, এর জন্য একটা 7 মেম্বার কমিটি ফর্ম করতে হবে। এখন শর্ত হচ্ছে 7 মেম্বার কমিটির 3জন আসবেন ম্যাথ ডিপার্টমেন্ট থেকে এবং 4জন আসবেন সিএসসি ডিপার্টমেন্ট। ঠিক আছে, 3জন আসবেন ম্যাথ ডিপার্টমেন্ট থেকে, 4জন আসবেন সিএসসি ডিপার্টমেন্ট থেকে। এখন ওই ইউনিভার্সিটিতে টোটাল নাম্বার অফ ম্যাথ টিচার হচ্ছে 9 এবং টোটাল নাম্বার অফ সিএস টিচার হচ্ছে 11। প্রশ্ন হচ্ছে এই 7 মেম্বার কমিটিটা কয়ভাবে ফর্ম করা যাবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এই 7 মেম্বার কমিটিটা কয়ভাবে ফর্ম, তার কি মনে হয় বলেন, কয়ভাবে ফর্ম করা যাবে এটা? দুইটা কম্বিনেশন বের করে প্রোডাক্ট চলে আসবে। আচ্ছা, ভালো কথা। বাকিদের আর কারো কোনো মত? স্যার কম্বিনেশনের জায়গায় পারমুটেশন হবে, প্রোডাক্টের জায়গায় সাম হবে, বা অন্য কোনো কিছু কম্বিনেশন ক্যালকুলেট করে প্রোডাক্ট করতে হবে। ঠিক আছে, প্রোডাক্টটা কেন করতে হবে? কারণ মূলত এই কমিটিতে মানে মূলত এই কমিটি ফর্ম করার দুইটা ধাপ। ঠিক আছে, এই কমিটি ফর্ম করার ধাপ মূলত দুইটা। ঠিক আছে, স্টেপ 1 3জন ম্যাথমেটিক্স এর টিচারকে চুজ করেন, স্টেপ 2 4জন সিএস এর টিচারকে চুজ করেন। সো এই অঙ্কটা যদি আমরা করতে যাই, টাচ করে কি না, এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে আমাকে বলা কি হয়েছে, 9জন ম্যাথ ফ্যাকাল্টির মধ্যে থেকে 3জনকে চুজ করতে হবে, তাই না? সো 9 9C3, 9জন ম্যাথ ফ্যাকাল্টি থেকে 3জন চুজ করতে হবে। আর আরেকজন কি, আরেকজন হচ্ছে 11C4, কারণ 11জন সিএসসি টিচারের মধ্যে থেকে 4জনকে নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। অ্যান্সারটা কত আসবে? লেটস সি ইফ উই গেট অ্যান অ্যান্সার। সম্ভবত পারমুটেশন কম্বিনেশন নোটেশন বুঝে না। ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটাকে যদি একটু ক্যালকুলেট করে দিই তাহলে আমার মনে হয় বুঝতে পারবে। সেটা হচ্ছে 9 টাইমস 8 টাইমস, বিষয়টা হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল টাইমস 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল। এবার কিছু একটা আসা উচিত। ইয়েস, তো দ্যাটস দ্য অ্যান্সার, 27720। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে টোটাল 27720টা কমিটি এখানে ফর্ম করা যাবে। ঠিক আছে, বুঝলাম সবাই? ঠিক আছে তো নাকি? ওকে, তাহলে এবার আমরা এটা যাওয়া যাবে না, তাহলে বুঝলাম এই অঙ্কটা কিভাবে করলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে যাই লাস্ট প্রবলেম। এবার খেয়াল করুন প্রবলেমটা কি। কোন একটা স্কুলের ম্যাথমেটিক্স ফ্যাকাল্টিতে মানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে 7জন ম্যাডাম এবং 9জন স্যার চাকরি করেন। ঠিক আছে, 7জন ম্যাডাম এবং 9জন স্যার চাকরি করেন এবং এই মুহূর্তে ওই ডিপার্টমেন্টের মধ্যে কোনো একটা কাজের জন্য একটা 5 মেম্বার কমিটি ফর্ম করতে হবে। ঠিক আছে, 5 মেম্বার কমিটি ফর্ম করতে হবে। শর্ত হচ্ছে পসিবলি এটা ইউনিভার্সিটির একটা পলিসি, মানে এই স্কুলের একটা পলিসি, সেটা হচ্ছে যে কোনো কমিটিতে উইমেন এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করার জন্য মিনিমাম একজন নারী সদস্য থাকতে হবে।
মিনিমাম একজন নারী সদস্য এখানে থাকতে হবে, অর্থাৎ এই কেসেও এই 5 মেম্বার কমিটিতে মিনিমাম একজন ম্যাডাম, ঠিক আছে, মিনিমাম একজন ম্যাডাম থাকতে হবে। নাও ইজ দ্য কোয়েশ্চেন, এই কমিটিটা কয় ভাবে ফর্ম করা যায়? এই কমিটিটা কয় ভাবে ফর্ম করা যায়? এবার বলেন এই কমিটিটা ফর্ম করবে কি? কিভাবে অঙ্কটা করা যায়? এই অঙ্ক মানে এইরকম, মানে এই 5 মেম্বার কমিটি ফর্ম করতে গেলে আমাকে আসলে কিভাবে ফর্ম, মানে কিভাবে এই কমিটি ফর্ম করতে হবে বলেন? যেটা, যেহেতু ছেলেদের সংখ্যা কত হবে এটা কোনো রেস্ট্রিক্টেড করা নাই, তাহলে ছেলেদের সংখ্যা প্রথমে 0 ধরবো, তাতে 5 জন ম্যাডাম দিয়ে কমিটি ফর্ম হবে, ঠিক আছে, 5 জন উইমেন টিচার দিয়ে কমিটি ফর্ম হবে। সো সেই কমিটি কয়ভাবে ফর্ম করা যায়? এরপর 4 জন উইমেন টিচার, একজন মেল টিচার, ঠিক আছে, এরপরে 3 জন ফিমেল টিচার, 2 জন মেল টিচার, ঠিক আছে, এরকম করে করে সবশেষ একজন ফিমেল টিচার এবং 4 জন মেল টিচার, এভাবে কমিটিগুলো ফর্ম করতে হবে। তারপরে হচ্ছে ফার্দার কিছু। এখন বলেন এই জায়গাটা কারো কাছে কোনো বিকল্প অ্যান্সার আছে কিনা? এটার বিকল্প কোনো অ্যান্সার? হ্যাঁ বলেন। টোটালটা বের করে 5 জন মেল বিয়োগ করে দেন, হ্যাঁ তাতেও হয়, ঠিক আছে। টোটাল নাম্বার অফ, মানে একদম জাস্ট কোনো শর্ত ছাড়া যদি নয়া সাত কত 16 জন থেকে 5 জন নিয়ে কমিটি ফর্ম করা হয়, তাহলে কতগুলো কমিটি ফর্ম হয়? মাইনাস নাম্বার অফ কমিটিজ যেখানে 5 জনই মেল টিচার, ঠিক আছে, মাইনাস দ্য নাম্বার অফ কমিটিজ যেখানে 5 জনই মেল টিচার, তাহলে অ্যান্সারটা বের করা যায়। আর কারো কোনো অ্যান্সার? আর কারো কোনো অ্যাপ্রোচ? এটা ছাড়া আরেকটা অ্যাপ্রোচও আমাদের মাথায় আসতে পারে, থার্ড একটা অ্যাপ্রোচ যেটা আমাদের মাথায় আসতে পারে, বলেন আর কোনো অ্যাপ্রোচ আছে কি? আর কোনো অ্যাপ্রোচ মনে হয়? আর হ্যাঁ, পিজিওর হল না, পিজিওর হলে হবে না, এখানে পিজিওর হলের কোনো বিষয় নেই, ঠিক আছে। পিজিওর হলের বিষয়টা হচ্ছে ধরেন টোটাল কতজন মেল টিচারকে বা টোটাল কতজন ফিমেল টিচারকে চুজ করলে মেক শিওর করা যাবে এই টাইপের, ঠিক আছে। বাট এখানে একদম টোটাল নাম্বার অফ কমিটিজ আপনাকে পারমিটেশন মানে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তাহলে আর কারো কোনো অ্যাপ্রোচ মাথায় আসতেছে, তাই তো? আচ্ছা অ্যাপ্রোচটা আমি একটু পরে বলতেছি, বাট আপাতত যে দুইটা অ্যাপ্রোচ বলছেন সেই দুইটাই কারেক্ট, ঠিক আছে। এখন এই দুইটা অ্যাপ্রোচই যে কারেক্ট সেটা আমরা বুঝতে পারি কিভাবে? আমরা ক্যালকুলেট করে দেখতে পারি, যদি দুই অ্যাপ্রোচে সেম অ্যান্সার আসে দেন প্রবাবলি দুইটা অ্যাপ্রোচই কারেক্ট। আমি সেকেন্ডটা থেকে যাই, কারণ সেকেন্ডটা এই ম্যাথ নোটে মডেল করাটা ইজিয়ার হবে। সেকেন্ড অ্যাপ্রোচটা কি? সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে টোটাল 10 জন ম্যাডাম, সরি, টোটাল হচ্ছে আপনার 16 জন, ইয়া, নয়ার সাথে 16 জন, তাই না? প্রবলেমটা সামনে থাকলে ভালো হতো, যাই হোক। টোটাল হচ্ছে 9 সাথে 16 জন, 16 জন টিচার থেকে 5 জন নিয়ে ফর্ম করা কমিটি, অর্থাৎ 16C5, আমি একটু এভাবে ট্রাই করে দেখি, মাইনাস যদি শুধুমাত্র স্যারদের নিয়ে কমিটি ফর্ম করা হইতো, ঠিক আছে, মাইনাস যদি শুধু স্যারদের নিয়ে কমিটি করা হইতো, সো 9C5, ঠিক আছে। এই দুইটার বিয়োগফল, বিয়োগফলটা কত আসে? আসবে কিছু? সিরিয়াসলি? আসবে না, তার মানে এটা আমাকে আলাদা করে ইয়া করতে হবে। সো এবার 16 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল টাইমস 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, কত আসে? সমস্যা আছে।
এটা একদম লাইন ধরে বলতে হবে, ঠিক আছে? মানে লিনিয়ারলি বললে সে বুঝে। আই গেস এটার কোন একটা আপডেট আসতে পারে হয়তো সামনে। 16 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। কত আসে? 4242। ঠিক আছে, 4242 এই হচ্ছে অ্যান্সার। ওকে, এবার আমরা দেখি প্রথম যে অ্যাপ্রোচটা বর্ণনা করা হয়েছিল ওই অ্যাপ্রোচে হয় কি। ঠিক আছে, প্রথম যে অ্যাপ্রোচটা বলছিলেন সেই অ্যাপ্রোচটা হয় কিনা। ওই অ্যাপ্রোচটা কি? ওই অ্যাপ্রোচ হচ্ছে প্রত্যেকটা কাউন্ট করা, যে 5 জন ম্যাডাম হইলে মানে 5 জন ম্যাডাম থাকলে কয়ভাবে কমিটি ফর্ম করা যায়, 4 জন ম্যাডাম 1 জন স্যার থাকলে কয়ভাবে কমিটি ফর্ম করা যায়, এরকম প্রত্যেকটা নিয়ে হিসাব করা। এখন ওইটা নিয়ে যদি হিসাব করতে যান, আপনাদের প্রত্যেকটা অঙ্কে আমি অল্প করে বলে দিচ্ছি যে হ্যাঁ এমনি এমনি হিসাবগুলো হবে, কিন্তু আপনাদের কিন্তু কিছু কথা বলতে হবে যে এই কারণে এই আনসারটা আসছে। জাস্ট আপনি ওই লাইনটা লিখে দিলে হবে না, একটু হইলেও বলতে হবে। এখন প্রশ্ন করবেন স্যার তাইলে ওই অঙ্কটা তো যদি আমি একটা মানে একটা একটা পসিবিলিটি চিন্তা করি, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে না? অঙ্ক প্লাস বর্ণনা সহ অনেক বড় হয়ে যাবে না? লেটস হ্যাভ ইট কম্প্যাক্ট। এবং এই কাজটা আসলে ম্যাথডে করতে পারবে না, সে টেবিল থেকে সামেশন বের করতে পারবে না। ঠিক আছে, লেটস মেক ইট কম্প্যাক্ট। সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি টেবিল বানায় ফেলবো, উইমেন আর মেন। ঠিক আছে, ঠিক আছে, উইমেন আর মেন, এবং লাস্ট আরেকটা কলাম থেকে সেটা হচ্ছে নাম্বার অফ কমিটিস। ঠিক আছে, এরকম ভাবে থাকবে। তাহলে এখন উইমেন ফার্স্ট অফ অল হচ্ছে 5 জন উইমেন 0 মেন, তাহলে কয় ভাবে কমিটি ফর্ম করা যাবে? কেউ একজন একটা ক্যালকুলেটর নিয়ে বসেন, আমার একটু হেল্পটা লাগবে। ঠিক আছে, কেউ একজন একটা ক্যালকুলেটর নিয়ে বসেন। কয়টা কমিটি লাগবে, মানে কয়টা কমিটি ফর্ম করা যাবে? উইমেন হচ্ছে 7 জন, মেন হচ্ছে 9 জন, তাহলে 7C5, তাই না? 7C5 আর কোনো কিছু লাগতেছে না। এটা সমান কত? সমান হচ্ছে 21, তাই না? নেক্সট, 4 জন ম্যাডাম 1 জন স্যার, কয়টা কমিটি হবে? কয়টা কমিটি হবে? এবার হবে হচ্ছে 7C4 টাইমস 9C1 সমান কত হবে? 7C4 টাইমস 9C1। আচ্ছা, আমি অঙ্কটা চালায় যাই, অ্যান্সার গুলো পরে একে একে বলে 315। আচ্ছা গেল। 3 জন ম্যাডাম 2 জন স্যার, তাহলে 7C3 টাইমস 9C2 কিছু একটা অ্যান্সার আসবে। তারপর হচ্ছে 2 জন ম্যাডাম 3 জন স্যার, তাহলে 7C2 টাইমস 9C3 এটা কিছু একটা আসবে। আর ফাইনালি 1 জন ম্যাডাম 4 জন স্যার, 7C1 টাইমস 9C4। এবার বলেন কোনটা অ্যান্সার কত আসে? 3 জন ম্যাডাম 2 জন স্যার কি আসে? 1260। নেক্সট, 2 জন ম্যাডাম 3 জন স্যার, 1764। নেক্সট, একটু কমে যাওয়ার কথা, 882, 882। তাহলে টোটাল কত আসবে? টোটাল কত আসবে? টোটাল আসতেছে কত? 21 প্লাস 315 প্লাস 1260 প্লাস 1764 প্লাস 882 কত আসে? টোটালটা সে বুঝতে পারতেছে না। হুম হুম, এবার সে বেশি ক্যালকুলেট করছে। এই যে খেয়াল করেন, যা ছিল তাই আসতেছে, তাই না? আগেরটা যা ছিল এবারও তাই আসতেছে না?
তার মানে কি দুইটা অ্যাপ্রোচই কারেক্ট। এবার আমি যাব সেই 3 নাম্বার অ্যাপ্রোচে, যে অ্যাপ্রোচটা আপনারা আমাকে বলতে পারেন নাই। সেই অ্যাপ্রোচটা কি করেন, উইল মেক সেন্স। কেমনে মেক সেন্স দেখেন, আমি প্রথমে সাতজন ম্যাডামের মধ্যে থেকে একজন ম্যাডামকে চুজ করে দেবো। কিভাবে চুজ করা যায়? 7C1, তাই না? এরপর আমি বাকি 6 আর 9 কত হইলো, 15, 15 জন টিচার থেকে 4 জন, বাকি 15 জন টিচার থেকে আমি টোটাল 4 জন। কিভাবে নেওয়া যায়? 15C4। তাহলে এই দুইটাকে আমি গুণ করে দিব, বুঝলেন? করছিলেন তাই না? আচ্ছা, যদি করে থাকেন একটু ইয়া হয়ে যাবে, একটু চুপ থাকেন, ঠিক আছে? ঠিক আছে, খেয়াল করেন, এইভাবে যদি আমরা করি তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অফ অল 7, ফার্স্ট অফ অল 7C1, ঠিক আছে, টাইমস কি আসতেছে 15C4, তাই না? তাহলে খেয়াল করেন অ্যান্সারটা কেমন আসবে। অ্যান্সারটা আসবে হচ্ছে 7 টাইমস 15C4 মানে 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল, তাই না? অ্যান্সার কত আসে? উপস, অ্যান্সার তো মিলে না। অ্যান্সার তো মিলে না। অ্যান্সার তো মিলে না, অ্যান্সার বেশি আসতেছে, তাই না? আগেরবার ছিল 4242, এখানে আসতেছে 9555, তাই না? তাহলে অ্যান্সার তো মিলতেছে না। কেন মিলতেছে? দিস ইজ সিমিংলি আ ভ্যালিড অ্যাপ্রোচ, রাইট? সিমিংলি দিস ইজ আ ভ্যালিড অ্যাপ্রোচ। হ্যাঁ, রিডান্ডেন্সি আছে, কোথেকে শুনছেন এটা? নিজে আন্দাজ করতেছে কোনো কিছু বেশি ধরা হয়েছে। আচ্ছা, আর কার কি মনে হয়? আর কার কি মনে হয়? এখানে রিডান্ডেন্সি আছে। রিডান্ডেন্সি মানে একই কমিটি এখানে কয়েকবার আসছে। মানে এই মানে এভাবে যদি আমি হিসাব করি তাহলে একই কমিটি 2-3 বার চলে আসে। ঠিক আছে, একই কমিটি 2-3 বার চলে আসে, এটাই হইতেছে ঝামেলা। কেমনে ঝামেলাটা হয় আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। ধরলাম আমার 7 জন, আমি ধরলাম 7 জন ম্যাডাম আছেন, তাদের নাম যথাক্রমে A B C D E F G, এবং 9 জন স্যার আছেন যথাক্রমে MNOPQRSTU। ঠিক আছে, এই হচ্ছে 9 জন স্যার। এখন দেখেন, আমি যদি এই অ্যাপ্রোচে যাই, এই অ্যাপ্রোচটা ধরে যদি আমি আগাই, তাহলে একটা কমিটি এরকম হইতে পারে যে ফার্স্ট অফ অল আমি এ কে নিলাম, ঠিক আছে, এ ম্যাডামকে নিলাম, এবং তারপর আমি বাকি 15 জন থেকে 4 জনকে র্যান্ডম নিলাম। কথার কথা আমি নিলাম হচ্ছে এম কে, ঠিক আছে, আমি নিলাম ই কে, ঠিক আছে, আমি নিলাম ইউ কে, আমি নিলাম বি কে, ঠিক আছে, এম ই ইউ এবং বি, এই 5 জনকে আমি নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা পসিবল কমিটি, এটা হচ্ছে একটা পসিবল কমিটি। সেম উপায়ে যদি আমি আরেকটা কমিটি চুজ করতে যাই, সেই কমিটিটা কেমন হতে পারে? ধরা যাক সেখানে আমি র্যান্ডমলি ম্যাডামদের মধ্য থেকে নিলাম ই কে, তাকে আমি আগে ফিক্স করে ফেললাম, ঠিক আছে, তাকে আমি আগে ফিক্স করে ফেললাম। তাহলে বাকি যারা থাকলো, বাকি যে 15 জন, তাদের মধ্য থেকে আমি র্যান্ডমলি যে কয়েকজনকে নিতে পারি, আমি ধরলাম যে আমি স্যারদের মধ্যে নিলাম ইউ কে, স্যারদের মধ্যে নিলাম এম কে, ম্যাডামদের মধ্যে আবার ধরেন নিলাম হচ্ছে বি কে, আবার নিলাম এ কে। এই দুইটা কমিটির মধ্যে কোনো পার্থক্য আছে? এই দুইটা কমিটির মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই, সেম কমিটি দুইটাই। এইভাবে হচ্ছে রিডান্ডেন্সি তৈরি হয়, অর্থাৎ একই কমিটি আমার এই উপরের হিসাবে বারবার করে আসছে। আচ্ছা, উপরের অ্যান্সারটা চেঞ্জ হয়েছে কেন?
হায় রে, ম্যাথ তো নিয়ে গন্ডগোল আছে ভাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম ঝামেলাটা কোথায় হয়েছে। এই জায়গাটাতে ঝামেলা, মানে এই জায়গাটাতে মেইনলি ঝামেলাটা হইতেছে। সো রিডান্ডেন্সিটা এড়ানোর জন্যই আমাকে আসলে ওই জিনিসটা ভেবে নেওয়া লাগতেছে যে ম্যাডাম আমি আলাদাভাবে চুজ করবো, স্যার আমি আলাদাভাবে চুজ করবো। ঠিক আছে, আপনি বলবেন স্যার এটা তো কম্বিনেশন, এখানে তো কোনো অর্ডার থাকার কথা না, কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা গোপন অর্ডার আছে, যেই অর্ডারটা হচ্ছে প্রোডাক্ট রুলের ক্ষেত্রে কাজ করতেছে, যে আমি কয়জন ম্যাডাম চুজ করতেছি, কয়জন স্যার চুজ করতেছি, ওইভাবে একটা অর্ডার আসতেছে। সেই অর্ডারটাই হচ্ছে এই রিডান্ডেন্সির হাত থেকে আমার কাছে গেছে। ঠিক আছে, যদি অর্ডারটা না থাকে তাইলে এভাবে রিডান্ডেন্ট কমিটি ফর্ম হইতে থাকবে। ঠিক আছে, তখন গিয়ে ওকে, ঠিক আছে, ওকে। তাহলে অনেক কথাবার্তা বললাম। এই কথাবার্তা বললাম যে মানে বললাম কারণটা কি, একটু বললাম যাতে আপনাদের ব্রেনটা আরেকটু এনলাইটেন্ড হয়। ঠিক আছে, যাতে আপনারা আরেকটু বেটার একটা প্রবলেমকে অ্যানালাইসিস করতে পারেন। ঠিক আছে, এই জন্যই বললাম। সো বেসিক্যালি আমাদের পারমুটেশন কম্বিনেশনও এখানেই শেষ। থার্ড অ্যাপ্রোচটা রাইট অ্যান্সার। ঠিক আছে, থার্ড অ্যাপ্রোচটা কারেক্ট অ্যাপ্রোচ না। ঠিক আছে, আচ্ছা, এখন পরের টপিকে তো আমি যাব, তার আগে নেক্সট ক্লাসে আপনাদের একটা সিটি দিতে হবে। ঠিক আছে, মানে as your assignment deadlines come to an end, the time for class test is about to come. ঠিক আছে, নেক্সট শনিবারই। ঠিক আছে, শনিবার আপনাদের ক্লাস টেস্ট, একটু খেয়াল করে বুঝেন, বেশি ভয় পাই না। ঠিক আছে, কিছু করার নাই। আপনি কি চান, আপনি কি চান ডিস্ট্রিক্ট ম্যাথের দুইটা পরীক্ষা স্যান্ডউইচ হয়ে যায়, একদম পরপর চলে আসো? তাহলে সিটি একটা দিয়ে ফেলেন। আমি সিলেবাস বলি, তারপর দেখে দিতে পারবেন কিনা। সিলেবাস হচ্ছে ইন্ডাকশন, সাম রুল, প্রোডাক্ট রুল আর পিজিওন। পারমুটেশন কম্বিনেশন থাকবে না। ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশন থাকবে না পিজিওন হোল পর্যন্ত। ইন্ডাকশন, সাম রুল, প্রোডাক্ট রুল আর পিজিওন হোল। ঠিক আছে, ঠিক আছে, তো তাহলে সিটিটা আপনারা দিয়ে দেন নেক্সট ক্লাসে। ওকে, নেক্সট ক্লাসে সিটি আপনারা দিয়ে দেন। এরপরে সিটিটা হোপফুলি লাস্ট ক্লাসে হবে। ঠিক আছে, এরপরে সিটিটা হোপফুলি আপনাদের লাস্ট ক্লাসে হবে, মানে একদম শেষ দিন মঙ্গলবার, সেটা আমি জানি না। ঠিক আছে, সেটা আমি বলবো। টপিক নাম্বার 1 ইন্ডাকশন, টপিক নাম্বার 2 সাম রুল, প্রোডাক্ট রুল, টপিক নাম্বার 3 পিজন হোল প্রিন্সিপল। এই হ্যাঁ, বুঝলাম না, রেকর্ড দেখা যাক। আমি বলি, এই সিটি মানে এই সিটি কোড, মানে এই সিটিটা আমি ইয়া করবো, কনসিডার করবো দ্রুতই আপনাদের লেকচার ভিডিওগুলো আমি ওয়েট করবো। ঠিক আছে, বাট লাস্ট সিটিটা একটু কষ্ট করে দিতে হবে, মানে লাস্ট সিটি থেকে আবার পুরোনো পলিসি প্রযোজ্য হবে 2 দিন আগে। ঠিক আছে, আজকালকের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, মার্কস দেওয়া আছে, মার্কস দেওয়া আছে, দেখে নিন। ওকে, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা নতুন টপিক শুরু করি। এই টপিকটা আপনাদের জন্য নতুন। ঠিক আছে, একেবারেই নতুন। টপিকটার নাম হচ্ছে গ্রাফ। এবং গ্রাফ মানে আবার এই গ্রাফ পেপারের গ্রাফ, যেগুলো আপনারা রাখতেন, হাইপারবোলা, প্যারাবোলা, ঠিক আছে, সার্কেল, স্ট্রেট লাইন। কোঅর্ডিনেট জিওমেট্রিতে যে গ্রাফ শিখছেন এগুলা সেই গ্রাফ নয়। ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে যে গ্রাফ আপনারা শিখছেন এটা কোনোভাবেই সেই গ্রাফ না। তাহলে এটা কি? তাহলে এই গ্রাফ কেমন গ্রাফ?
এই গ্রাফ হচ্ছে এক ধরনের ফিগার, ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। এই ফিগারটা কি? ফিগারটা হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্কটা কেমন, ঠিক আছে? নেটওয়ার্কের মানে নেটওয়ার্কটা কিরকম? এটা হচ্ছে এরকম, এটা কোনো একটা কোম্পানির 7টা ডেটা সেন্টার কিভাবে নিজেদের মধ্যে কানেক্টেড আছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? হ্যাঁ, আর ঠিক টপোলজি আমি বলি, ঠিক আছে? কারণ টপোলজি আসলে কি ছোট্ট একটা মানে মানে টপোলজি হিসেবে খুব ন্যারোলি চিন্তা করা যায়, আবার একটু ওয়াইডলিও চিন্তা করা যায়, বাট ইটস নট সাম টপোলজি, ঠিক আছে? মানে একটা সিঙ্গেল টপোলজি এটা, ঠিক আছে? একটা সিঙ্গেল টপোলজি না, সাম মিক্স মানে সাম মিক্সড আপ, মানে সামথিং মিক্সড আপ সামথিং অ্যাড অ্যাড এরকম। কারণ টপোলজি তো বিশেষ নিয়ম থাকে যে হ্যাঁ, ধরেন বাস মানে একটা লাইনে প্রত্যেকটা পিসি আলাদা করে কানেক্টেড থাকবে, ঠিক আছে? স্টার মানে একটার সাথে সবাই কানেক্টেড, তাই না? এখানে কিন্তু ওরকম কিছু, ঠিক আছে? ওরকম কিছু নেই। হ্যাঁ, ওরকম টপোলজিকেও আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, বাট রাইট নাও এই যে এখানে হচ্ছে বিষয়, মানে আপাতত আমরা এইটা দেখি। বিষয়টা হচ্ছে এখানে যে একটা কম্পিউটারের 7টা ডেটা, মানে একটা কোম্পানির 7টা ডেটা সেন্টার আছে। এই 7টা ডেটা সেন্টার হচ্ছে আমেরিকার 7টা স্টেটে ছড়াই ছিটে, ঠিক আছে? একটা ডেটা সেন্টার সান ফ্রান্সিসকোতে, একটা লস অ্যাঞ্জেলেসে, একটা ডেনভারে, একটা শিকাগোতে, একটা ডেট্রয়েটে, একটা ওয়াশিংটনে আর একটা নিউ ইয়র্কে, ঠিক আছে? এই কয়েকটা ডেটা সেন্টার হচ্ছে, মানে এই 7টা ডেটা সেন্টার আমেরিকা ব্যাপী ছড়াই ছিটায় আছে, এবং ওদের মধ্যকার কানেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ কে কার সাথে কানেক্টেড, ঠিক আছে? কে কার সাথে কানেক্টেড এরকম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন কথার কথা, আপনি স্যান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কে কমিউনিকেট করতে চান, বা আপনি স্যান ফ্রান্সিসকোতে বসে নিউ ইয়র্কের ডেটা সেন্টার থেকে কিছু ডেটা পেতে চান, তাহলে আপনি কিভাবে সেটা? আপনাকে ডেনভার আর শিকাগো হয়ে তারপরে নিউ ইয়র্কে যেতে হবে, ঠিক আছে? দেয়ার আর আদার অল্টারনেটিভ, যেমন আপনি সরাসরি ডেনভার না গিয়ে লস অ্যাঞ্জেলেস হয়ে যাইতে পারেন, তাই না? আবার শিকাগো থেকে নিউ ইয়র্কে যাইতে আপনি ওয়াশিংটন হয়ে যাইতে পারেন ডাইরেক্ট না গিয়ে, বা উপরে ডেট্রয়েট হয়ে যাইতে পারেন, ঠিক আছে? এ ধরনের অল্টারনেটিভ আছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এখন গ্রাফ আমরা কাকে বলি? এই ধরনের একটা ফিগারকে আমরা গ্রাফ, ঠিক আছে? এই ধরনের একটা ফিগারকে আমরা গ্রাফ। এর বৈশিষ্ট্যটা কি খেয়াল করেন, এখানে কি কি ইনফরমেশন, এখানে কি কি দেওয়া আছে? নাম্বার ওয়ান, এই কোম্পানির যে 7টা ডেটা সেন্টার গুলা এখানে দেওয়া আছে, তাই না? এবং 2 নাম্বার, কোন কোন ডেটা সেন্টারের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, এই ইনফরমেশনটাও এই ফিগারে দেওয়া আছে, ঠিক আছে? এ ধরনের একটা ফিগারকে আমরা গ্রাফ বলতেছি, ঠিক আছে? ইন জেনারেল কি ধরনের সিচুয়েশন, মানে কি ধরনের ইনফরমেশনকে আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে এরকম যে আপনার কাছে যদি এরকম ডেটা থাকে যেখানে আপনার অনেকগুলা এনটিটি আছে, ঠিক আছে? অনেকগুলো এনটিটি অনেক ধরনের হতে পারে, যেমন এখানে প্রত্যেকটা এনটিটি, মানে এখানে ডেটা সেন্টার গুলো হচ্ছে এক একটা entity, ঠিক আছে? এখানে ডেটা সেন্টার গুলো হচ্ছে এক একটা এনটিটি। আপনাকে বেশ কিছু এনটিটি দেওয়া থাকবে, এবং এই এনটিটি গুলার মধ্যে জোড়ায় জোড়ায় কিছু রিলেশন দেওয়া থাকবে, ঠিক আছে? কিছু রিলেশন থাকবে যেগুলো জোড়ায় জোড়ায় মানে দুইটা দুইটা করে এনটিটির মধ্যে রিলেশন দেওয়া থাকবে, ঠিক আছে? এই ধরনের যদি হয় আপনার ইনফরমেশন, তাহলে এই টোটাল ইনফরমেশনটাকে আপনি একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করে ফেলতে পারবেন, ঠিক আছে? যেমন যেমন আরেকটা এক্সাম্পল এরকম হতে পারে, কিরকম হতে পারে? সেটা হচ্ছে আপনাদের ফেসবুক ফ্রেন্ডশিপ, ঠিক আছে? আপনাদের ফেসবুক ফ্রেন্ডশিপ, কথার কথা আপনাদের মধ্যে, কথার কথা আমি যদি র্যান্ডমলি আপনাদের মধ্য থেকে 10 জনকে, মানে 10 জনকে ডাকি, ঠিক আছে? তাহলে দেখা যাবে কি কেউ কেউ আপনাদের কারো কারো সাথে ফ্রেন্ড আছেন, তাই না? ঠিক আছে, কেউ কেউ বিভিন্ন জনের সাথে ফ্রেন্ড আছেন, কেউ হয়তো বেশি মানুষের সাথে ফ্রেন্ড, কেউ হয়তো কম মানুষের সাথে ফ্রেন্ড, তাই না? এখন খেয়াল করেন, এই এই কথাটা যে আমি বললাম যে 10 জনকে নিয়ে আমি তাদের ফেসবুক ফ্রেন্ডশিপ রিপ্রেজেন্ট করবো, এখানে এনটিটি কার? এনটিটি হচ্ছে ওই 10 জন লোক, এটা আমি মানে ওই 10 জন ক্লাসমেট, এটা আমি বোর্ডে দেখাই, বললাম এরকম 10 জন আছে, ঠিক আছে? ঠিক আছে, এই 10 জন আপনারা এনটিটি, ঠিক আছে? এই 10 জন হচ্ছেন এনটিটি,
এন্টিটি গুলাকে আমরা এই ধরনের হার্ড ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট, ঠিক আছে, এন্টিটিদেরকে আমরা এইভাবে হার্ড ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি এবং এই হার্ড ডট গুলার আলাদা একটা নাম আছে, সেটা হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে। এখন এদের মধ্যে রিলেশনটা কি, ওই যে বললাম জোড়ায় জোড়ায় রিলেশন বা একটা বাইনারি রিলেশন, সেটা কি, সেটা হচ্ছে ফেসবুক ফ্রেন্ডশিপ, এ আর এ ফেসবুক, ঠিক আছে। তো আমরা যেটা করব, যারা ফেসবুক ফ্রেন্ড তাদেরকে আমরা তাদের দুইটা ভার্টেক্সের মাঝখানে আমরা একটা লাইন টেনে দিই, যেমন ধরলাম এই দুইজন হয়তো ফেসবুক ফ্রেন্ড, আমি একজনের নামগুলো দিই, ডি ই এফ জি এইচ আই জে, ঠিক আছে, এই হচ্ছে 10 জন, ঠিক আছে। তো দেখা গেল এ হয়তো বি এর ফ্রেন্ড, এ হয়তো ডি এর ফ্রেন্ড, এ হয়তো ই এর ফ্রেন্ড, সি হয়তো ডি এর ফ্রেন্ড, ডি হয়তো ডি এর ফ্রেন্ড, সি হয়তো জি এর ফ্রেন্ড, ঠিক আছে, জি হয়তো এফ এর ফ্রেন্ড, ই হয়তো এফ এর ফ্রেন্ড, আবার এও এদিকে এফ এর ফ্রেন্ড, জি আবার এফ এর ফ্রেন্ড, ই হচ্ছে আই এর ফ্রেন্ড, আই হচ্ছে এফ এর ফ্রেন্ড, এফ হচ্ছে এইচ এর ফ্রেন্ড, ঠিক আছে, জি ধরে জে এর ফ্রেন্ড, আবার এফ আবার জে এর ফ্রেন্ড, আই হচ্ছে জে এর ফ্রেন্ড, এইচ জে এর ফ্রেন্ড, এরকম করে, ঠিক আছে। এরকম বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন জনের ফেসবুক ফ্রেন্ড, হয়তো এক একজন হয়তো কেউ কেউ বেস্ট ফ্রেন্ড থেকে কানেক্টেড, কেউ কেউ আবার জাস্ট পড়ালেখার কাজের জন্য কানেক্টেড হয়ে আছে, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন এই এফ, তিনি সম্ভবত সিআর, যার কারণে সবাই তার ফ্রেন্ড, ঠিক আছে, তিনি সম্ভবত সিআর, কাজে খেয়াল করেন অধিকাংশ মানুষই কিন্তু তার ফ্রেন্ড, 1 2 3 4 5 6 7, এফ এর ফ্রেন্ড হচ্ছে 10 জনের, বাকি 9 জনের মধ্যে 7 জন, হ্যাঁ, কার সাথে, হ্যাঁ, দুইজনের সাথে ফ্রেন্ড নাই, ডি এবং সি, ঠিক আছে, তারা হয়তো খুব বেশি মানুষ অ্যাড করে না, দেখেন দুইজনের সাথে তারা দুইজনই দুইজন দুইজন করে ফ্রেন্ড আছে, ঠিক আছে, অসম্ভব, ঠিক আছে। তো এই জিনিস, ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম যে যাদের মধ্যে ফেসবুক ফ্রেন্ডশিপ আছে, এটা কিন্তু একটা বাইনারি রিলেশন, কারণ ফ্রেন্ডশিপ দুইজনের মধ্যে, ঠিক আছে, ফ্রেন্ডশিপ দুইজনের মধ্যে সবসময়। সো এই বাইনারি রিলেশনটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করলাম, করেসপন্ডিং ভার্টেক্স গুলোর মধ্যে একটা লাইন টেনে দিলাম, ঠিক আছে। এই লাইন গুলারও গ্রাফের ভাষায় নাম আছে, সেটা হচ্ছে এজ, ঠিক আছে, এই লাইনগুলোরও গ্রাফের ভাষায় নাম হচ্ছে এজ। সো এরকম ভাবে যে কোনো সিচুয়েশন যদি এরকম হয় যে সেখানে অনেকগুলো এন্টিটি আছে এবং সেই এন্টিটি গুলার মধ্যে কোনো একটা বাইনারি রিলেশন আছে নাকি নাই সেটা রিপ্রেজেন্ট করতে হবে, তখন আমরা সেটাকে এরকম একটা গ্রাফের মাধ্যমে মডেল করতে পারি, হ্যাঁ। এই হচ্ছে দুইটা ভার্টেক্সের মাঝখানে যে লাইন, সেটা, ঠিক আছে, দুইটা ভার্টেক্সের মাঝখানে যে লাইন বা যে কানেকশন, এটা হচ্ছে এজ। এই মুহূর্তে এজ রিপ্রেজেন্ট করতেছে একটা ফেসবুক ফ্রেন্ডশিপকে, আর ওই ফিগারে কম্পিউটার নেটওয়ার্কে একটা এজ রিপ্রেজেন্ট করতেছে দুইটা ডেটা সেন্টারের মধ্যকার কানেকশন, ঠিক আছে, বুঝতে পারলাম স্যার, বুঝতে পারলাম, ওকে। তাহলে এটা হচ্ছে গ্রাফের ইনফর্মাল, মানে এটা হচ্ছে গ্রাফের ইনফর্মাল কনসেপ্ট। ফর্মালি গ্রাফ কাকে বলে, ফর্মালি গ্রাফ ইজ ডিফাইন্ড বাই its vertices and its edges, ঠিক আছে। ফর্মালি গ্রাফের ডেফিনিশন হচ্ছে এটাই, গ্রাফে মানে গ্রাফে অনেকগুলা ভার্টেক্স থাকে এবং অনেকগুলা এজ থাকে, ঠিক আছে, গ্রাফে অনেকগুলা ভার্টেক্স থাকে এবং অনেকগুলা এজ থাকে, এবং এজকে আবার রিপ্রেজেন্ট করা হয় ওর দুই মাথার ভার্টেক্স এর মাধ্যমে, কারণ ভার্টেক্স ছাড়া আসলে এজ এর কোনো পরিচয় নাই। জাস্ট আপনি গ্রাফের মধ্যে কথার কথা এরকম একটা লাইন টাইলেন, দিস ইজ নট এন এজ, কারণ কি, কারণ ও দুই মাথায় কোনো ভার্টেক্স নাই, ঠিক আছে। সুতরাং এজ এর পরিচয় হচ্ছে তার দুই মাথার ভার্টেক্স এর মাধ্যমে, এবং সেই জন্য নরমালি যে এবং সেই জন্য আমরা তো এমনিতে গ্রাফ এভাবে এঁকেই ফেলি আমাদের সুবিধার জন্য, ঠিক আছে, বাট যখন আপনি ম্যাথমেটিক্যালি এজ রিপ্রেজেন্ট করবেন, যখন আপনি ম্যাথমেটিক্যালি এজ রিপ্রেজেন্ট করবেন, তখন সেই এজ গুলো রিপ্রেজেন্ট হবে ওর দুই মাথার দুইটা ভার্টেক্স এর কোনো একটা পেয়ারের মাধ্যমে। সেই পেয়ারটা আনঅর্ডার হইতে পারে, আবার অর্ডারও হইতে পারে, আমরা আলোচনা যখন যাব তখন একটু ডিটেইল নেব, ঠিক আছে। সো গ্রাফ ইজ ম্যাথমেটিক্যালি ডিফাইন্ড বাই a set of vertices and a set of edges. খেয়াল করেন the set of vertices must be non-empty, অর্থাৎ ভার্টেক্সের সেট খালি হওয়া যাবে না, কিন্তু সেট অফ এজেস এখানে কিছুই বলা নেই যে এটা নন এমটি নাকি এমটি, কেন,
মূলত বিষয়টা হচ্ছে এরকম যে আপনার গ্রাফ মানে আপনার গ্রাফে ভার্টেক্স থাকতে হবে, ঠিক আছে, আপনার গ্রাফে ভার্টেক্স থাকতে হবে, কিন্তু এজ থাকাটা ম্যান্ডেটরি না। কথার কথা, আপনি হয়তো এমন চারজনের মধ্যে ফেসবুক ফ্রেন্ডশিপ দেখার চেষ্টা করতেছেন যে চারজন ইন্ট্রোভার্ট, বললাম না, যে চারজন কেউ কারো চিনেও না, ঠিক আছে। এই চারজনের মধ্যে একজন থাকে আমেরিকায়, একজন থাকে আপনার রোমানিয়াতে, ঠিক আছে, একজন থাকে মিশরে, ঠিক আছে, এবং একজন থাকে নিউজিল্যান্ডে, ঠিক আছে। কারোই কাউকে চিনতে পারার সম্ভাবনা খুব কম, ঠিক আছে, মানে কারোই মানে কেউই মানে মানে এভাবেই বললাম যে কেউ কাউকে চিনে না, এক একজন এক এক দিকে থাকে, কাজে কেউ কাউকে চিনে না। যদি না চিনে ফেসবুক ফ্রেন্ডও কিন্তু তারা না, তাই না? তারা কিন্তু কেউ কারো ফেসবুক ফ্রেন্ড না। সো এমন চারজনের ফেসবুক ফ্রেন্ডশিপের গ্রাফ যদি আপনি নেন, সেখানে কি থাকবে? খালি এই চারটা ভার্টেক্স, কোনো এজ থাকবে না, বুঝতে পারছি? সুতরাং এজ একটা গ্রাফে নাই থাকতে পারে, কিন্তু ভার্টেক্স অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। এবং সেই কারণে আপনি যদি সবচাইতে ছোট একটা গ্রাফ আনতে চান, সেটা কি হবে? সেটা হবে জাস্ট একটা ভার্টেক্স, ঠিক আছে, সেটা হবে জাস্ট একটা ভার্টেক্স, ঠিক আছে। যদি আপনি মিনিমাম একটা তৈরি করতে চান, মিনিমাম একটা গ্রাফ তৈরি করতে চান, তাহলে সেই গ্রাফটা হবে জাস্ট একটা ভার্টেক্স, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা বিভিন্ন ধরনের গ্রাফে যাই। গ্রাফের টাইপ বিভিন্ন ধরনের হয়, এখানে কিছু আছে সিম্পল গ্রাফ, মাল্টি গ্রাফ, উইথ লুপ অর উইদাউট লুপ, ডাইরেক্টেড অর আনডাইরেক্টেড, আনওয়েটেড অর ওয়েটেড। আমরা ডিসকাশন গুলো আসি। ফার্স্ট অফ অল, এই ধরনের যে গ্রাফ, খেয়াল করেন এই গ্রাফের বৈশিষ্ট্যটা কি। আমি জাস্ট কয়েকটা লাইন দিয়ে দিচ্ছি, আমি বোর্ডেও যেটা আসছি সেটাও এইরকম, জাস্ট কয়েকটা লাইন দিয়ে দিচ্ছি। এই ধরনের গ্রাফকে আমরা বলি আনডাইরেক্টেড, ঠিক আছে। এই ধরনের গ্রাফকে আমরা বলি আনডাইরেক্টেড গ্রাফ। আনডাইরেক্টেড কেন বলি? কারণ খেয়াল করেন রিলেশনটা কিন্তু মানে একদিকে তো বাইনারি, দুজনের মধ্যকার রিলেশন, এট দ্য সেম টাইম দ্য রিলেশন ইজ মিউচুয়াল, ঠিক আছে। এ বি এর ফ্রেন্ড, তার মানে অবশ্যই বি এর ফ্রেন্ড, তাই না? রিলেশনটা কিন্তু দুই দিক থেকেই সমান, ঠিক আছে, দুই দিক থেকেই সমান। মানে একজন আরেকজনের ফ্রেন্ড মানে অন্যজন প্রথম জনের ফ্রেন্ড। এই কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু সেম টাইম ডেনভার আর শিকাগো কানেক্ট, মানে ডেনভারের সাথে মানে ডেনভার থেকে শিকাগো, সরি, ডেনভার আর শিকাগো কানেক্টেড, তাই না? তো ডেনভার থেকে শিকাগোর কানেকশন আছে, তার মানেই শিকাগো থেকেও ডেনভারের কানেকশন আছে, ঠিক আছে। সো দ্য রিলেশন ইজ মিউচুয়াল। এই ধরনের মিউচুয়াল রিলেশনকে আমরা রিপ্রেজেন্ট করি আনডাইরেক্টেড গ্রাফে, ঠিক আছে। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি আনডাইরেক্টেড গ্রাফে একটা, ঠিক আছে। বাট সামটাইমস যখন এই রিলেশনটা মিউচুয়াল হয় না, তখন গিয়ে আমাদের একটা ডিরেকশন দেখাইতে হয়, একটা ডিরেকশন দেখাইতে হয়, তখন আমরা ওই গ্রাফটাকে বলি ডাইরেক্টেড গ্রাফ। যেমন আমি এই ধরনের মানে আমি ফেসবুকের কনটেক্সটে যদি এরকম কোনো রিলেশন দেখাইতে চাই, তাহলে আমি কি আনতে পারবো? তাহলে আমি কি দেখাবো? আমি দেখাবো কে কাকে ফলো করে, ঠিক আছে। ইন আ ওয়ার্ড অফ ফেসবুক, মানে মানে ফেসবুকে যেমন ফ্রেন্ড হিসেবে অ্যাড করা যায়, তেমনি ফলো একটা বানানো, তাই না, আলাদা করে, যে আপনি তার সমস্ত পাবলিক পোস্ট গুলো ফলো করবেন, এরকম মতো থাকে নাকি? ঠিক আছে। এখন ফলো করা জিনিস কি মিউচুয়াল? ফলো করা কি মিউচুয়াল? না। কেন? কারণ কথার কথা, কথার কথা, আচ্ছা, বাইরের দেশে চলে যাই। ধরেন আপনি টেইলর সুইফটকে ফলো করেন, টেইলর সুইফট কি আপনাকে ফলো করবে? নট নেসেসারি, ঠিক আছে, নট নেসেসারি। কথার কথা টেইলর সুইফট ভালো গান গায় দেখে আপনি ওকে ফলো করেন। কথার কথা টেইলর সুইফট আপনাকে ফলো, টেইলর সুইফট আপনাকে ফলো করছে কারণ সে দেখছে যে আপনিও ভালো গান করেন, তার জন্য তার মনে হয়েছে আচ্ছা ওরা একটু ফলো ব্যাক করে ফেলি। কথার কথা, ঠিক আছে। সো ওইটা তিনি করতে পারেন, বাট নাও তো করতে পারেন, বরং আপনাকে তিনি ফলো করবেন না এই পসিবিলিটিটাই বেশি, তাই না? সেলিব্রিটি মানুষ চারদিকে মানে বিভিন্ন জায়গায় কনসার্ট করে বেড়ান, রেকর্ডিং করে বেড়ান, এরকম কাকে ফলো করবেন বা ইনস্টাগ্রাম এত ঘাটার তো টাইম নেই, তাই না? তো এই জিনিসটা বলতেছি, ফলো করা জিনিসটা মিউচুয়াল না, ঠিক আছে। আপনি একজনকে ফলো করেন তার মানে এরা যে সেও আপনাকে ফলো করে, নট নেসেসারি। ফলো করতেও পারে, কিন্তু
না কিন্তু নাও বলতে পারে। এরকম রিলেশন গুলা যেগুলো মিউচুয়াল না, সেগুলাকে আমরা ডাইরেক্টেড এজের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এবং তখন আমাদের গ্রাফটা হয়ে যায় ডাইরেক্টেড। ঠিক আছে, তখন আমাদের গ্রাফটা হয়ে যায় ডাইরেক্টেড। তো ডাইরেক্টেড গ্রাফের ডিসকাশন আমি একটু পরে আসতেছি, তখন আমরা স্লাইডেই গ্রাফগুলো পাবো। বাট আপাতত আমরা আনডাইরেক্টেড গ্রাফের কিছু ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা করি। ঠিক আছে, যেমন এই ভ্যারিয়েন্টটা, এখানে প্রজেক্টর যে ভ্যারিয়েন্টটা দেখতে পাচ্ছি, এই ভ্যারিয়েন্টটা কি? এই ভ্যারিয়েন্টের নাম হচ্ছে সিম্পল গ্রাফ। ঠিক আছে, এই ভ্যারিয়েন্টের নাম হচ্ছে সিম্পল গ্রাফ। সিম্পল গ্রাফ কেন? খেয়াল করেন, এখানে কোন জোড়া ভার্টেক্সের মধ্যে কিন্তু একটার বেশি এজ নাই, তাই না? কোন জোড়া মানে কোন পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে কিন্তু একটার বেশি এজ নেই, একটা কম থাকতে পারে। যেমন কোন পেয়ার মানে কোন পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে কোনো এজই নেই, তাই না? একটা কম এজ আছে, ওটা হতে পারে, কিন্তু একটার বেশি এজ কিন্তু কোন জোড়া ভার্টেক্সের মধ্যে নাই, তাই না? ঠিক আছে, কেন নাই? পসিবলি আমি গ্রাফটাকে এভাবে মডেল করতেছি যে ডেনভার আর শিকাগোর মধ্যে কানেকশন আছে কি না, এইটার অ্যান্সার আমি হয়তো এই গ্রাফের মাধ্যমে মডেল করতেছি। সো যদি যদি কানেকশন থাকে তাহলে এজ থাকবে, কানেকশন না থাকলে এজ থাকবে। ঠিক আছে, এই ধরনের গ্রাফ যেখানে যেখানে কোন জোড়া ভার্টেক্সের মধ্যে একাধিক এজ থাকে না, সেই গ্রাফকে আমরা বলি সিম্পল গ্রাফ। ঠিক আছে, সেই ধরনের গ্রাফকে আমরা বলি সিম্পল গ্রাফ। ঠিক আছে, each edge connects two different vertices and no two vertices are connected by more than one edge. ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল গ্রাফ। তাহলে পরের গ্রাফটা কি হইতে পারে? পরের টাইপটা হইতে পারে এই ধরনের, যেখানে আপনার কোন ভার্টেক্স জোড়ার মধ্যে কয়েকটা এজ। এখন কেন কয়েকটা এজ হইতে পারে? এখন আমার রিলেভেন্ট ইনফরমেশন হইতেছে দুইটা ভার্টেক্স মানে দুইটা ডেটা সেন্টার এক্স্যাক্টলি কয় ভাবে কানেক্টেড। ঠিক আছে, দুইটা ডেটা সেন্টার কয় ভাবে কানেক্টেড হইতে পারে। ধরেন ডেনভার আর শিকাগোর মাঝখানে কয়টা লিংক দেখতেছে? তিনটা, তাই না? কেন মানে তিনটা লিংক কিভাবে হইতে পারে? ডেনভার থেকে শিকাগো ডাইরেক্ট আইএসপি এর মাধ্যমে একটা লাইন চলে গেছে, হইতে পারে আলাদা করে অপটিক্যাল ফাইবার দিয়ে তারা আরেকটা কানেকশন এস্টাবলিশ করছে, হইতে পারে স্যাটেলাইটের মাধ্যমে দুইটা কানেক্টেড, তাই না? এরকম মানে বিভিন্ন মোডে এই ডেনভার আর শিকাগো এই দুইটা ডেটা সেন্টার কানেক্টেড। সো যতভাবে কানেক্টেড সবগুলাকে আমি এই গ্রাফে দেখাইতে চাই। ঠিক আছে, যতভাবে কানেক্টেড সবগুলাকে আমি এই গ্রাফে দেখাইতে চাই। সেই কারণে এই গ্রাফে কোন ভার্টেক্স জোড়ার মধ্যে মাল্টিপল এজ। ঠিক আছে, যখনই আমি দেখবো যে এক জোড়া ভার্টেক্স এর মধ্যে হইলেও মাল্টিপল এজ আছে, তখন আমি সেই গ্রাফটাকে বলবো মাল্টি গ্রাফ। ঠিক আছে, তখন আমি সেই গ্রাফটাকে বলবো মাল্টি গ্রাফ। ঠিক আছে, খেয়াল করেন বোর্ডে আমি যেটা দেখতে পাচ্ছি, এই গ্রাফটা কি গ্রাফ? সিম্পল গ্রাফ, তাই না? এটাকে মাল্টি গ্রাফ বানাইতে হইলে আমার কি করতে হবে? এক্স্যাক্টলি, জাস্ট কোনো একটা জায়গায় ডাবল এজ বসাই দিতে হবে, ব্যাস হয়ে গেল মাল্টি গ্রাফ। ব্যাস হয়ে গেল মাল্টি গ্রাফ। এরকম এক জোড়া ভার্টেক্স থাকাই যথেষ্ট যাদের মধ্যে মাল্টিপল কানেকশন, যাদের মধ্যে মাল্টিপল এজ, এরকম এক জোড়া ভার্টেক্স থাকাই যথেষ্ট। সেজন্য খেয়াল করেন এটাকে একটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার এর মাধ্যমে বলা হয়েছে। There exists at least two edges that connect the same pair of vertices. ঠিক আছে, এভাবে জিনিসটাকে বলা হচ্ছে। সো এভাবে আমি জিনিসটাকে মাল্টিগ্রাফে কনভার্ট করি। সো এভাবে আমরা মাল্টিগ্রাফ, এটা হচ্ছে মাল্টিগ্রাফ। নেক্সট আরেক ধরনের গ্রাফ আমরা দেখবো। এই গ্রাফটা দেখে একটু অবাক হবে। এই গ্রাফটা কেমন? এই গ্রাফে প্রত্যেকটা ভার্টেক্স নিজের সাথে আবার মানে প্রত্যেকটা ভার্টেক্স নিজেই নিজের সাথে কানেক্টেড। ঠিক আছে, ঠিক আছে, এখানে প্রত্যেকটা ভার্টেক্স নিজেই নিজের সাথে কানেক্টেড। এটা আবার কেমন কানেকশন? বেসিক্যালি এটা ওরকম কোনো কানেকশন না যে ডেটা সেন্টারের বাইরে থেকে একজন একটা তার নিয়ে সেই তারের এক মাথা একদিকে কানেক্ট করছে, আরেক মাথা আরেকদিকে কানেক্ট করে দিচ্ছে। বিষয়টা এরকম কখনোই হয় না। ঠিক আছে, বিষয়টা এরকম কখনোই হয় না। এই কানেকশনটা একটা ভার্চুয়াল কানেকশন। ঠিক আছে, এই কানেকশনটা একটা ভার্চুয়াল কানেকশন। হয়তো আপনি যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন ইন ফিউচার, তখন আপনি টের পাবেন যে এরকম ভাবে নিজের কম্পিউটারকে নিজেই সার্ভার হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, তো তখন তো আর আপনার মানে কোন একটা তার দিয়ে নিজের সাথে নিজের কানেক্ট করে দেওয়ার
প্রয়োজন হয় না, কানেকশনটা ভার্চুয়ালি তৈরি হয়। ঠিক আছে, কানেকশনটা ভার্চুয়ালি তৈরি হয়। তো এরকম এখানে কিছু কানেকশন দেখানো হয়েছে। ঠিক আছে, এটার আরো অনেক ধরনের কাজ আছে। যেমন এখানে বলা হয়েছে এই কানেকশনটা হয়তো দেওয়া হয়েছে ডায়াগনস্টিক, যে আমার নেটওয়ার্ক মানে আমার ডেটা সেন্টার ঠিক আছে কিনা, আমার ডেটা সেন্টার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটা আমি নিজেই আমার ডেটা সেন্টারে বসে ট্র্যাক করার চেষ্টা করি। ঠিক আছে, সেটার জন্য হয়তো দিয়ে দেওয়া হয়েছে। এরকম এরকম একটা সিচুয়েশন যখন আমি দেখবো প্রত্যেকটা ভার্টেক্স নিজের সাথে কানেক্টেড, সরি যখন আমি এই ধরনের কোন যখন আমি এ ধরনের কোন এজ পাবো যেই এজের দুই মাথায় সেম ভার্টেক্স, ঠিক আছে, এরকম কোন এজ যদি আমি পাই যে এজের দুই মাথায় সেম ভার্টেক্স, তখন আমি ওই গ্রাফটাকে বলবো একটা সিউডোগ্রাফ। ঠিক আছে, এই গ্রাফটাকে আমরা বলবো সিউডোগ্রাফ। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং যে মানে যেই এজের দুই মাথায় সেম ভার্টেক্স সেই এজের একটা আলাদা নাম আছে, সেই নামটা হচ্ছে লুপ। ঠিক আছে, এই ধরনের মানে এই ধরনের এজের নাম হচ্ছে লুপ। ঠিক আছে, সো আপনার একটা গ্রাফ, যে কোনো একটা গ্রাফ আছে কথা, যে কোনো একটা গ্রাফ আছে আপনি ওকে সিউডোগ্রাফ কিভাবে বানাবেন? কোথাও একটা লুপ বসায়, তাই না? কোথাও একটা লুপ বসায়, ব্যাস হয়ে গেল সিউডোগ্রাফ। এখন সেটা যদি মাল্টিগ্রাফ হয় তাইলেও এজ বসায় দিলে সিউডোগ্রাফ হবে, সেটা যদি সিম্পল গ্রাফ হয় তাহলেও ওর মধ্যে একটা লুপ বসায় দিবেন, সে সিউডোগ্রাফ। ঠিক আছে, বেসিক্যালি বেসিক্যালি আমরা এই মুহূর্তে যে ডিসকাশন দেখতেছি নাম্বার অফ এজেস হিসাবে, মানে নাম্বার অফ এজেস বা কোয়ালিটি অফ এজেস, এটা হিসাব করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আনডাইরেক্টেড গ্রাফকে এই তিন ভাগে ভাগ করা যায়, সিম্পল গ্রাফ, মাল্টিগ্রাফ আর সিউডোগ্রাফ। ঠিক আছে, এই তিন ভাগে ভাগ করা যায়। এখন তিন ভাগ কেমনে ছিল? ঠিক আছে, আপনাকে ধরেন কোন একটা গ্রাফ দিয়ে দিলাম, এই গ্রাফটা কেমন গ্রাফ কিভাবে চেক? চেক না, প্রথম চেক আপনি দেখবেন গ্রাফে কোনো লুপ আছে সবার প্রথম। আগে কিন্তু মাল্টিপলে চেক করবেন না, চেক করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে চেক করবেন লুপ আছে, যদি লুপ থাকে কোন রকম সন্দেহ ছাড়াই সে সিউডোগ্রাফ। যদি লুপ না থাকে তখন আপনি ফার্দার দেখবেন কোন ভার্টেক্স জোড়ার মধ্যে মাল্টিপল এজ আছে কিনা। ঠিক আছে, কোন ভার্টেক্স জোড়ার মধ্যে মাল্টিপল এজ আছে কিনা, যদি এরকম থাকে তাহলে সেই গ্রাফটা মাল্টিগ্রাফ, আর যদি না থাকে তাহলে গ্রাফটা সিম্পল গ্রাফ। বুঝতে পারলাম? ঠিক আছে, ওকে। তাহলে আমার আনডাইরেক্টেড গ্রাফের বিভিন্ন ক্লাসিফিকেশন শেষ। এবার আমরা যাব ডাইরেক্টেড গ্রাফে। খেয়াল করেন, দিস ইজ আ ডাইরেক্টেড। এখন আমি একটু নিচের দিকে নেমে গেছি, একটু ফিজিক্যাল লেভেলে নেমে গেছি। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কানেকশন গুলা একমুখী। ঠিক আছে, নরমালি কিন্তু এক নরমালি আপনি এটা দেখবেন যখন আপনি আরো ডিটেইল করবেন, ডেটা কমিউনিকেশন বলেন বা হচ্ছে আপনার নেটওয়ার্কিং বলেন, সেটা যখন আপনি ডিটেইলে যাবেন তখন আপনি দেখবেন একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে এট দ্য সেম টাইম মাল্টিপল কানেকশন আসলে হয়। ঠিক আছে, একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে দুইমুখী বা ডুপ্লেক্স কানেকশন আসলে হয়। ঠিক আছে, কানেকশন ওয়্যারস আর ইউজুয়ালি সিকোয়েন্স, অর্থাৎ ওখানে একদিকে ডেটা যায়। ঠিক আছে, অর্থাৎ ওদিকে একদিকে ডেটা যায়, কিন্তু কানেকশন থাকে কিন্তু তার থাকেই অনেকগুলা, যাতে করে আপনার মনে হয় যে প্যারালালি ডাটা যাইতেছে এবং আসতেছে। ঠিক আছে, এটা যদি বিশ্বাস না হয় আপনার বাসায় গিয়ে একটা কাজ করবেন। আপনার বাসায় কথার কথা যদি আপনাকে অপটিক্যাল ফাইবার কানেকশন দেয় তাহলে অপটিক্যাল ফাইবার থেকে যে একটা নর্মাল তার বের হয়েছে সেই তারটা একটু ভালো করে চেক করবেন। আর যদি ওয়্যার্ড কানেকশন হয় মানে তার দিয়েই কানেকশনটা দেওয়া যায় তাহলে তো হইল। ঠিক আছে, সেটা একটু ভালো করে দেখবেন, খেয়াল করে দেখবেন ওখানে টোটাল আট, হ্যাঁ টোটাল 8টা তার থাকে। ঠিক আছে, আমরা যে নর্মাল ইন্টারনেটের তারটা ইউজ করি ওর নাম হচ্ছে ইথারনেট কেবল। ঠিক আছে, ওই ইথারনেট কেবলে টোটাল 8টা তার। ঠিক আছে, টোটাল 8টা তার থাকে। এর মধ্যে কয়েকটা হচ্ছে ডেটা পাঠানোর জন্য, কয়েকটা হচ্ছে ডেটা রিসিভ করার জন্য। ঠিক আছে, তো আমরা একদম ওই লোয়েস্ট লেভেলে গিয়ে আমরা দেখতেছি যে এখানে কিছু কিছু কানেকশন এখানে কানেকশন গুলো অ্যাকচুয়ালি সিমলেস, অর্থাৎ একদিকে শুধু ডেটা যায়। ঠিক আছে,
যখনই আমরা দেখব কানেকশন গুলো সিমপ্লেক্স, মানে যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে কানেকশন গুলো সিমপ্লেক্স, কাজেই ওই কানেকশনটা আমি এখন আর নরমালি আনডাইরেক্টেড এজ দিয়ে দেখাইতে পারতেছি, কারণ ওই কানেকশনটাই তো ইয়াগুলোর মধ্যে ডেটা সেন্টার গুলোর মধ্যে রিলেশনটা এখন আর মিউচুয়াল নাই। রিলেশনটা এখন হয়ে গেছে ডেনভার থেকে শিকাগোতে ডেটা পাঠানো যায়। তার মানেই এইটা না যে শিকাগো থেকেও ডেনভারে ডেটা পাঠানো যাবে। যদি যায় সেটাকে আলাদাভাবে আমার রিপ্রেজেন্ট করা লাগে, যেটা এখানে রিপ্রেজেন্ট করা আছে, তাই না? যে শিকাগো থেকে যদি ডেনভারে ডেটা আসতে হয় তাহলে এই পথে আসতে হবে। যদি এই পথটা না থাকতো তাহলে শিকাগো থেকে ডেনভারে ডেটা পাঠানো যাইতো না। যেই যেই জিনিসটা, যে উইকনেসটা দেখা যাইতেছে স্যান ফ্রান্সিসকোতে, দেখেন স্যান ফ্রান্সিসকো থেকে কিন্তু শুধু ডেটা চাইতে না, স্যান ফ্রান্সিসকোতে বসে কেউ অন্য ডেটা সেন্টারের ডেটা পড়তে পারে, তাই না? এক্স্যাক্টলি, একটা এজে একটা ডাইরেকশন। ঠিক আছে, তো এই ধরনের গ্রাফকে আমরা ডাইরেক্টেড গ্রাফ, ঠিক আছে, এই ধরনের গ্রাফকে আমরা ডাইরেক্টেড গ্রাফ। এখন ডাইরেক্টেড গ্রাফের ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা, ঠিক আছে? কি কি সেই ক্লাসিফিকেশন? ক্লাসিফিকেশন নাম্বার 1 সিম্পল ডাইরেক্টেড গ্রাফ, আর ক্লাসিফিকেশন নাম্বার 2 ডাইরেক্টেড মাল্টি গ্রাফ। ঠিক আছে, একটা হচ্ছে সিম্পল ডাইরেক্টেড গ্রাফ আর একটা হচ্ছে ডাইরেক্টেড মাল্টি গ্রাফ। সিম্পল ডাইরেক্টেড গ্রাফ কোনটা? সিম্পল ডাইরেক্টেড গ্রাফ হচ্ছে যেখানে মাল্টিপল এজও নাই, লুপও নেই। ঠিক আছে, যেখানে মাল্টিপল এজও নাই, লুপও নেই। আর ডাইরেক্টেড মাল্টিগ্রাফ হচ্ছে মাল্টিপল এজ এবং লুপ দুইটাই আছে। তার মানে খেয়াল করেন, ডাইরেক্টেড মাল্টিগ্রাফ এই ক্লাসের মধ্যে মাল্টিগ্রাফ আর সিউডোগ্রাফ দুইটাকে কম্বাইন করে দেওয়া হয়েছে, তাই না? আলাদা করে ডাইরেক্টেড মাল্টিগ্রাফ একরকম আর ডাইরেক্টেড সিউডোগ্রাফ একরকম, ওরকম না রেখে ডাইরেক্টেড মাল্টিগ্রাফের ভিতরে দুইটা প্রপার্টিকেই অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যার জন্য এখানে থার্ড কোনো ক্যাটাগরি নাই। সিম্পল ডাইরেক্টেড গ্রাফে মাল্টিপল এজও থাকতে পারবে না, লুপও থাকতে পারবে, ঠিক আছে? আর ডাইরেক্টেড মাল্টিগ্রাফে দুইটার যে কোনো একটা থাকলেই হবে। তো কথার কথা, আমি বোর্ডের গ্রাফটাকে যদি ডাইরেক্টেড বানাই, খেয়াল করেন এই গ্রাফটা এখন কি? এটা এখন ডাইরেক্টেড মাল্টিগ্রাফ। কেন এটা ডাইরেক্টেড মাল্টিগ্রাফ? কারণ এখানে লুপ আছে, ঠিক আছে? এই গ্রাফটা কেমন গ্রাফ? এখনো ডাইরেক্টেড মাল্টিগ্রাফ, এক্সট্রা হিসেবে এখানে মাল্টিপল এজ চলে আসছে, ঠিক আছে? আমি যদি লুপটা মুছে দেই তাহলে এটা কেমন গ্রাফ? এখন এটা ডাইরেক্টেড মাল্টিগ্রাফ, কারণ মাল্টিপল এজ দেখা যাচ্ছে। ফাইনালি এটা কেমন গ্রাফ? এইবার এটা সিম্পল ডাইরেক্টেড গ্রাফ, ঠিক আছে? এখনো হয় নাই, একটা ভুল করছি, এই জায়গাটায় অ্যারো পড়ে, ঠিক আছে? মাঝখানে একটা জায়গায় অ্যারো করতে ভুলে গেছিলাম, মানে অ্যারোটা ভুলে গেছিলাম কি এতগুলা এজ। হ্যাঁ, ডাইরেক্টেড গ্রাফ মানে সবগুলা এজ ডাইরেক্ট, একটা অ্যারো মিসিং থাকতে পারে, একটা অ্যারো মিসিং, সেটা আমরা একটু পরে দেখব, এই অ্যানসারটা একটু পরে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি গ্রাফটা ডাইরেক্টেড হয় কোনো জায়গায় অ্যারো মিসিং থাকতে পারবে না, ঠিক আছে? কোনো এজে অ্যারো মিসিং থাকতে পারবে না। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝলাম এইটাই দেখেন, যেটা আপনি কোয়েশ্চেন করতেছেন, ভালো কোয়েশ্চেন, এইটাই এইটাই দেখেন, এটাই কিন্তু ওই রকম গ্রাফ। এটা কি সিম্পল ডাইরেক্টেড নাকি ডাইরেক্টেড মাল্টি? কে কে ডাইরেক্টেড মাল্টিগ্রাফের পক্ষে হাত তোলেন? সে কি? এটা কি হইল? সবাই সমস্যারে অ্যান্সার দিলেন, হাত তুলতে বলে সব চুপ। সিম্পল ডাইরেক্টেড গ্রাফের পক্ষে কারা হাত তোলেন? মানে কেউ কোনো পক্ষেই নাই। টপ 10 অ্যানিমে বিট্রিয়াল। এটা সিম্পল ডাইরেক্টেড গ্রাফ, এটা সিম্পল ডাইরেক্টেড গ্রাফ। তার কারণ ডাইরেক্টেড গ্রাফ মানে মাল্টিগ্রাফ হওয়ার জন্য শর্ত হচ্ছে সেম ডাইরেকশনে একাধিক এজ থাকতে হবে।
সেম ডাইরেকশন। খেয়াল করেন আমাদের এই জায়গাটায় যতগুলো জায়গায় ডাবল এজ আছে, কোনোটা কি সেম ডাইরেকশনে? না। ডেনভার থেকে শিকাগো, শিকাগো থেকে ডেনভার, শিকাগো থেকে ডেট্রয়েট, ডেট্রয়েট থেকে শিকাগো, এরকম দুই দিকে, মানে একটা সামনে গেলে একটা পেছনে গেছে, তাই না? এরকম যদি থাকে তাহলে সেটা সিম্পল ডাইরেক্টেড গ্রাফে থাকবে, কারণ দিক সেম। ঠিক আছে, ডাইরেকশনটা সেম না। এটা কখন ডাইরেক্টেড মাল্টিগ্রাফ হবে? যদি এমন কোন মানে যদি মাল্টিপল এজ এমন ভাবে থাকে যে ডিরেকশন সেম দিকে। ঠিক আছে, এবং সেটা ওই যে যেখানে ডাবল ডাবল ডিরেকশন দেওয়া ওখানেও যদি আপনি আরেকটা এজ এক্সট্রা অ্যাড করে দেন, ব্যাস, তাইলে সে ডাইরেক্টেড মাল্টিগ্রাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে কোশ্চেনটা বললেন অ্যান্সার পেয়েছেন, যদি দুইটা গ্রাফের যদি দুইটা এজের ডিরেকশন বিপরীতমুখী হয়, ঠিক আছে, যদি দুইটা এজ থাকে এরকম ডাবল এজের মধ্যে, মানে মাল্টিপল এজের মধ্যে দুইটা এজ এবং দুইটাই বিপরীতমুখী, দেন ইট উইল রিমেইন সিম্পল ডাইরেক্টেড গ্রাফ। ডাইরেক্টেড মাল্টিগ্রাফ কখন হবে? যদি একই ডিরেকশনে মাল্টিপল এজ বসে। ঠিক আছে, ওকে তো? আচ্ছা, এবার লাস্টলি আপনার কোশ্চেনের অ্যান্সারে আমি যাই। সেটা হচ্ছে কোনো একটা এজ আসলে খালি থাকতে পারবে ডিরেকশন ছাড়া। অ্যান্সারটা হচ্ছে যদি আনডাইরেক্টেড গ্রাফ হয় কোথাও কোনো অ্যারো বসবে না, আর যদি ডাইরেক্টেড গ্রাফ হয় তাহলে সবগুলা এজেই অ্যারো থাকতে হবে। ঠিক আছে, যদি কোনোটায় অ্যারো থাকে এবং কোনোটায় অ্যারো না থাকে, যেমন এই জায়গাটা, ঠিক আছে, কোনোটায় অ্যারো আছে কোনোটায় অ্যারো নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে না গ্রাফ হবে। ঠিক আছে, গ্রাফ হবে। কেন গ্রাফ হবে? গ্রাফ হবে, কিন্তু সেই গ্রাফটার একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে আমাদের সিক্সথ টাইপের গ্রাফ, মিক্সড গ্রাফ। ঠিক আছে, খেয়াল করেন এখানে বলছে, খেয়াল করেন মিক্সড গ্রাফ এমনিতে আমরা খুব বেশি একটা দেখি। ঠিক আছে, এটা বলে দিই, মিক্সড গ্রাফ খুব বেশি দেখা যায় না, এবং খুব বেশি দেখা না যাওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে কোনো মিক্সড গ্রাফকে ডাইরেক্টেড গ্রাফ হিসেবে দেখাইতে পারবে। কেন পারবে? ওই একটা এজ, মানে যে এজ গুলো আনডাইরেক্টেড ওইগুলাকে দুই মুখী ডাইরেক্টেড এজ দিয়ে রিপ্লেস করে দেবে। ঠিক আছে, অর্থাৎ কিনা একটা আনডাইরেক্টেড এজের পরিবর্তে দুইটা ডাইরেক্টেড এজ বসায় দেয়, একটা সামনে যাবে একটা পেছনে। ঠিক আছে, এভাবে করে, হ্যাঁ, একটা আনডাইরেক্টেড এজের পরিবর্তে দুইটা ডাইরেক্টেড এজ বসায়। বুঝেন? যেমন এইটা এ থেকে এ আর এফ, এই দুটার মধ্যে তো হচ্ছে কোনো ডাইরেক্টেড এজ নেই, তাই না? মানে এই দুটার মধ্যে তো এজ হচ্ছে আনডাইরেক্টেড, তাই না? আপনি করবেন কি, আপনি হচ্ছে এ থেকে এফ এ একটা এজ বসাবেন ডাইরেক্টেড, এবং এফ থেকে এ তে আরেকটা এজ বসাবেন ডাইরেক্টেড। ঠিক আছে, তাহলে ওই আনডাইরেক্টেড এজটা ডাইরেক্টেড এজ দিয়ে রিপ্লেস হয়ে গেল। এরকম সবগুলা আনডাইরেক্টেড এজকে ডাইরেক্টেড এজ দিয়ে রিপ্লেস করলে আপনার মিক্সড গ্রাফ ডাইরেক্টেড গ্রাফে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, যেটা বলতেছিলাম মিক্সড গ্রাফকে ডাইরেক্টেড গ্রাফের মতো করে দেখানো যায়। হ্যাঁ, মানে জাস্ট একটা ফ্লেক্সিবিলিটি রাখা। ঠিক আছে, এবং সেই কারণে দেখেন মিক্সড গ্রাফ সম্পর্কে ফার্দার কোনো ক্লাসিফিকেশন করে নাই। ঠিক আছে, যে মিক্সড গ্রাফ, সিম্পল মিক্সড গ্রাফ নাকি মিক্সড মাল্টিগ্রাফ নাকি সিউডো গ্রাফ, এরকম কোনো ক্লাসিফিকেশন রাখেনি, জাস্ট একটা ক্লাস রেখে দিয়েছে টু প্রোভাইড সাম ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, ঠিক আছে, তো মিক্সড গ্রাফের এক্সাম্পল কিরকম হতে পারে? যেমন ধরেন আমি একটা রোড নেটওয়ার্ক ডিজাইন, রাস্তা নেটওয়ার্ক, যেখানে আপনার সিগন্যাল গুলো হইতেছে এক একটা ভার্টেক্স এবং রাস্তাগুলো হইতেছে এজ। তাহলে ওখানে কি টু ওয়ে রাস্তা যেমন থাকবে, ওয়ান ওয়ে রাস্তাও থাকবে, তাই না? সো টু ওয়ে রাস্তাগুলোকে আমি আনডাইরেক্টেড বানাই দিলাম, ওয়ান ওয়ে রাস্তাগুলোকে আমি ডাইরেক্টেড বানাই দিলাম, তাহলে একটা মিক্সড গ্রাফ আমরা পেয়ে যাচ্ছি। এগেইন যেটা বললাম, ওই মিক্সড গ্রাফকে ডাইরেক্টেড গ্রাফে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? যদি আপনি একটা দ্বিমুখী রাস্তাকে দুইটা ডাইরেক্টেড লেন হিসেবে চিন্তা করেন। ঠিক আছে, একটা, মানে একটা আনডাইরেক্ট, মানে একটা টু ওয়ে রাস্তাকে যদি আপনি দুইটা ওয়ান ওয়ে লেন হিসেবে চিন্তা করেন, তাইলে কিন্তু পুরাটা ডাইরেক্টেড গ্রাফ হয়ে যায়। ঠিক আছে, এটা দেওয়া হয়েছে জাস্ট টু প্রোভাইড সাম ফ্লেক্সিবিলিটি, দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোন গ্রাফ দেখে, মানে মানে গ্রাফ দেখে তো আমরা চিনতে পারবো, তাই না, যে কোনটা কি ধরনের গ্রাফ? তাহলে এখান থেকে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে আগাই। এখানে হচ্ছে একটা চেকলিস্ট দেওয়া আছে যে এজ, মানে এজ, মাল্টিপল এজ অ্যালাউড এবং লুপ অ্যালাউড, এই তিনটা প্রপার্টি কোনটা কেমন হইলে গ্রাফ কেমন। ঠিক আছে, সেটা এখানে বলা আছে। এই চেকলিস্টটা আমাদের একটু পরে কাজে লাগবে। সেটা কি?
আমরা এখন কিছু প্রবলেম, ওয়েটেড গ্রাফ বাদ আমরা কিছু প্রবলেম, সেটা হচ্ছে এবার আপনাকে না দেখে বুঝতে হবে গ্রাফটা। ঠিক আছে, আপনাকে না দেখে বুঝতে হবে গ্রাফ কেমন। না দেখে কেমন, আপনাকে সিচুয়েশন দেওয়া থাকবে, ওই সিচুয়েশনটাকে আপনি একটু চিন্তা করবেন যে এটা মানে এই সিচুয়েশনটাকে যদি আমি গ্রাফ বানাই, এই সিচুয়েশন থেকে গ্রাফ বানাইলে সেটা কেমন হইতে পারে, এবং কেমন মানে কি, কেমন মানে আপনাকে এখানে তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, ডিরেক্টেড নাকি আনডাইরেক্টেড। ঠিক আছে, ডিরেক্টেড নাকি আনডাইরেক্টেড, এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। মাল্টিপল এজ, মাল্টিপল এজ আছে কিনা কোন জোড়া ভার্টেক্সের মধ্যে, বা থাকতে পারে কিনা সেটা অ্যান্সার করতে হবে, এবং লুপ থাকতে পারে কিনা সেটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এই তিনটার অ্যান্সার পেয়ে গেলে আপনি গ্রাফের টাইপ পেয়ে যাবেন। যেমন আমি যদি এটা ধরেই আগে, যদিও এটার অ্যান্সারটা একটু বিতর্কিত, আপনাদের পছন্দ হবে না। কেন বিতর্কিত, তার কারণ এটা বইয়ের এক্সাম্পল, এটা অনেক ক্ষেত্রেই আপনার চিন্তার সাথে মিলবে না। আমি অ্যান্সারে যাই তাহলে বুঝবেন। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাকোয়েন্টেন্সিপ গ্রাফ এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এমন একটা গ্রাফ, যেই গ্রাফ হচ্ছে দুইজন লোক, মানে যেই গ্রাফে অনেকগুলো ভার্টেক্স থাকবে, প্রত্যেকটা ভার্টেক্স এক একজন মানুষকে রিপ্রেজেন্ট করবে, এবং আপনাকে গ্রাফের মাধ্যমে দেখাইতে হবে কোন কোন মানে মানে আপনাকে গ্রাফের মাধ্যমে দেখাইতে হবে কোন 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 পার্সন, কোন কোন জোড়া পার্সন দুইজন দুইজনকে চিনে, এটা আপনাকে দেখাইতে হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে কোয়েশ্চেন, এই অ্যাকোয়েন্টেন্সিপ গ্রাফ ডাইরেক্টেড হবে নাকি আনডাইরেক্টেড? দুইটাই হতে পারে কিনা? আচ্ছা, ঠিক আছে, কনফিউশন লেগে গেছে, এবার আমি অ্যান্সার দিই। এটা কিন্তু বইয়ের, তাই না? আমি বলতেছিলাম কি এটা বইয়ের প্রবলেম। সো বইয়ের প্রবলেম, সো বইয়ে এখানে যেভাবে বলা আছে সেটাই আমি বলতেছি। কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ খেয়াল করেন, whether two people know each other or not। আমি কিন্তু বাংলায় ওভাবে বলছি যে দুইজন লোক একে অন্যকে চিনে, মানে দুইজন দুইজনকে চিনে কি, এই জিনিসটা রিপ্রেজেন্ট করতে হবে। সো দ্যাটস দ্য হিন্ট, এখানে গ্রাফটা হবে আনডাইরেক্টেড, কারণ এর থাকতে হইলে দুইজনই দুইজনকে চিনতে হবে। ঠিক আছে, একজন চিনে আরেকজন চিনে না, সেটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, সো কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ মাফিক গ্রাফটা আনডাইরেক্টেড। আমি বলি মাল্টিএস দেওয়া যায়, ঠিক আছে, কথার কথা আমি যদি বললাম, যদি আমি যদি আমি এখানে বলতাম যে কে কতজনকে চিনে, এরকম একটা গ্রাফ দেখাইতে হবে। ঠিক আছে, কে কতজনকে চিনে এরকম করে একটা গ্রাফ আঁকতে হবে, তাহলে গ্রাফটা ডাইরেক্টেড হয়ে যেত। কারণ এইটা ঠিক, যারা ডাইরেক্টেড বলছেন, চেনার ব্যাপারটা কিন্তু চেনার ব্যাপারটা কিন্তু মিউচুয়াল নাও হইতে পারে, তাই না? अगेन लेट्स गो बैक टू টেইলর সুইফট। আপনি টেইলর সুইফটকে চিনেন, তার মানে এই না যে সেও আপনাকে চিনে, তাই না? আপনি টেইলর সুইফটকে চিনেন, তার মানে এইটা না যে সেও আপনাকে চিনে। দিস পসিবিলিটি যে সে আসলে আপনাকে চিনে না। সো চেনার ব্যাপারটা অ্যাকচুয়ালি ডাইরেক্টেড, চেনার ব্যাপারটা অ্যাকচুয়ালি ডাইরেক্টেড হওয়ার কথা, কিন্তু এখানে আমার কোয়েশ্চেন বলতেছে দুইজন দুইজনকে চিনতে হবে, সেই কারণে আমরা এটাকে সেই কারণে আমরা এখানে আনডাইরেক্টেড। এরপরের অ্যান্সার গুলো ক্লিয়ার হবে। 2 নাম্বার, মাল্টিপল এজ কি এখানে থাকবে? দুইটা ভার্টেক্সের মধ্যে থাকবে না, কারণ চেনার আবার ডিগ্রি কিরকম, মানে কয় ভাগ, মাল্টিপল তো চেনা যায় না, তাই না? আমি আইদার আপনাকে চিনি অথবা চিনি না, তাই না? আমি আপনাকে 2 বার চিনি, 5 বার চিনি, 10 বার চিনি, হয় না। কাজে মাল্টিপল এজ এখানে থাকবে না। লাস্ট, লুপ থাকবে? লুপ থাকবে নাকি থাকবে না? থাকবেই। আচ্ছা, এই জায়গাটা আমি ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল এখানে লুপ থাকবে না। লুপ কেন থাকবে না? কারণ নিজেকে কে চিনে। বাট অন্যভাবে যদি বলি, নিজেকে নিজে চেনার ব্যাপারটা এতটাই ট্রিভিয়াল যেটা গ্রাফে দেখানোর দরকার পড়ে না। ঠিক আছে, নিজেকে নিজে চেনার ব্যাপারটা এতটাই ট্রিভিয়াল যেটা দেখানোর দরকার পড়ে না। আপনি বলবেন স্যার একটু আগে যে লুপের এক্সাম্পলটা দেখাইছিলেন, ওখানে তো প্রত্যেকটা ডেটা সেন্টারই লুপ ছিল। এই লুপ কিন্তু সফটওয়্যারের মাধ্যমে করতে হয়, ইনস্টল করতে হয়। ঠিক আছে, মানে এই ধরনের লুপ সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করতে হয়, তাইলে এগুলা কাজ করে না। ঠিক আছে, সো ওখানে
ওই লুপ থাকা না থাকার একটা সিগনিফিকেন্স আছে। এখানে কোনো সিগনিফিকেন্স নাই, নিজেকে চেনাটা এতটাই ছিল। সো এখানে লুপ থাকবে না। এবার বলে মাল্টিপল এজ নাই, লুপ নাই, গ্রাফটা কেমন? গ্রাফটা কেমন? সিম্পল ডাইরেক্টেড, ইটস এ সিম্পল গ্রাফ। ঠিক আছে, খেয়াল করেন নামগুলা কিন্তু আলাদা আলাদা। একটা হচ্ছে সিম্পল, একটা সরি একটা সিম্পল, একটা মাল্টিগ্রাফ, একটা সিউডোগ্রাফ, একটা সিম্পল ডাইরেক্টেড, একটা ডাইরেক্টেড মাল্টিগ্রাফ এবং একটা মিক্সড গ্রাফ। ঠিক আছে, এই 6টা টাইপের মধ্যে প্রথম 3টা হচ্ছে ডাইরেক্টেড, আর পরের 2টা হচ্ছে সরি প্রথম 3টা হচ্ছে আনডাইরেক্টেড, পরের 2টা ডাইরেক্টেড। ঠিক আছে, এভাবে। আর লাস্টেরটা তো মিক্সড, ওটা তো অন্য জিনিস। ঠিক আছে, সো ওইভাবে নামগুলো খেয়াল রাখবেন। দের ইজ নো সিম্পল আনডাইরেক্টেড গ্রাফ, দের ইজ অনলি সিম্পল গ্রাফ। ওকে, আচ্ছা, একটা এক্সাম্পল দেখাই দিলাম, বাকিগুলোও মোর অর লেস এরকমই। যেমন এখানে আছে একটা হলিউড গ্রাফ। ঠিক আছে, তারপর রাউন্ড রবিন টুর্নামেন্ট গ্রাফ আছে। আচ্ছা, তাহলে আমি কনফিউশনটাই দেখাই। আমি একটু ট্যাবটা বন্ধ করি, হ্যাঁ, ট্যাবটা আমি একটু বন্ধ করি। বন্ধ করে নিয়েছি, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই, কারণ 3% চার্জ আছে, একটু পরে রেকর্ডিং এর 12টা বাজবে। ঠিক আছে,